উৎস থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ নদী অর্থাৎ যে স্থানে নদীর সৃষ্টি হয় সেটাকে বলা হয় নদীর উৎস, আর যেখানে নদী গিয়ে মিশে সেটাকে বলা হয় নদীর মোহনা। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে জলরাশি প্রবাহিত হয় সেই সংকীর্ণ দীর্ঘ খাতকে বলা হয় নদী উপত্যকা। যার মতো নদীর উপত্যকা ভি বা আই আকৃতির হতে পারে, যেমন আর্দ্র অঞ্চল। তারপরে জেনে নেব নদী গর্ভ বা নদী তট কি। নদী উপত্যকার তলদেশকে বলে নদী গর্ভ, অর্থাৎ এই যে উপত্যকা রয়েছে তার যে তলদেশ, এই তলদেশটাকেই বলা হয়, অর্থাৎ তার পৃষ্ঠভাগটাকে বলা হয়, তলদেশকে বলা হয় নদী গর্ভ বা নদী তট। এবার আমরা জেনে নেব যে জলবিভাজিকা কাকে বলে। জলবিভাজিকা ব্যাপারটা হচ্ছে যে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয় ওই উচ্চভূমিকে জলবিভাজিকা বা নদী বিভাজিকা বলে। যেমন মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। সাপোজ এই একটা উচ্চভূমি, এই উচ্চভূমিটা তার পশ্চিম দিকে নদী অববাহিকা এবং পূর্ব দিকের নদী অববাহিকাকে আলাদা করেছে। তাহলে এটাই হচ্ছে কি, এই উচ্চভূমিটাই হচ্ছে জলবিভাজিকা। অর্থাৎ জলবিভাজিকা কি করবে, দুটি নদী অববাহিকাকে পৃথক করে দেবে, এটাই হচ্ছে জলবিভাজিকার কাজ। এবার আমরা জেনে নেব নদী অববাহিকা কাকে বলে। যে সুবিস্তৃত অঞ্চলের মধ্য দিয়ে প্রধান নদী, তার উপনদী ও শাখা নদী প্রবাহিত হয় সেই ভৌগোলিক অঞ্চলকে নদী অববাহিকা বা রিভার বেসিন বলে। যেমন দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। অর্থাৎ যে অঞ্চলের উপর দিয়ে প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী প্রবাহিত হবে সেই অঞ্চলটাকে বলে নদী অববাহিকা। এবার আমরা জেনে নেব ধারণ অববাহিকা কাকে বলে। ধারণ অববাহিকা কিছু না, ধারণ অববাহিকা হচ্ছে যে মূল নদী এবং তার উপনদী যে অঞ্চল থেকে জল নিয়ে আসবে সেই অঞ্চলটাকেই বলে ধারণ অববাহিকা। যদি এইভাবে লেখা যায় তো আরও সুন্দর হয়, যে নদী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কোনো উচ্চভূমির, সেটা পাহাড় পর্বত মালভূমি যা হতে পারে, সেটা বরফ গলা জলও হতে পারে অথবা বৃষ্টির জলও হতে পারে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারার আকারে প্রবাহিত হয়ে পর্বতের পাদদেশে মিলিত হয় এবং নদীর সৃষ্টি করে। পর্বতের পাদদেশের উপরের সেই জলধারণকার, যেমন গঙ্গা নদীর উৎস থেকে হরিদ্বার পর্যন্ত তার ধারণ অববাহিকা। অর্থাৎ পার্বত্য অঞ্চলের পাদদেশের উপরের অঞ্চলটাই ধারণ অববাহিকা, কারণ যে নদীর প্রধান নদীকে তার উপনদীগুলো এবং প্রধান নদী নিজেই সেই স্থান থেকেই জলটা সংগ্রহ করে। এবার আমরা জেনে নেব অন্তর্বাহিনী নদী কাকে বলে বা ইনল্যান্ড রিভার কাকে বলে। যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহী নদী বলে। অর্থাৎ যে নদীটা দেশেই সৃষ্টি হয় এবং দেশেই শেষ হয়ে যায় সেই নদী হচ্ছে অন্তর্বাহী নদী। যেমন ভারতের ক্ষেত্রে লুনি, রাশিয়ার ক্ষেত্রে আমুর দরিয়া ইত্যাদি। আন্তর্জাতিক নদী যে নদী একটা দেশে উৎপত্তি হবে অন্য দেশেও সেই নদীটা আবার প্রবাহিত হবে। অর্থাৎ যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার বলে। যেমন গঙ্গা ভারতের, সিন্ধু পাকিস্তানের, রাইন ইউরোপের, দানিউব প্রভৃতি। যেমন আমাদের গঙ্গা নদী আমাদের ভারতেও দেখা যায়, বাংলাদেশেও দেখা যায়। সো আন্তর্জাতিক নদী হচ্ছে গঙ্গা। এবার নিত্যবহ নদী কাকে বলে। যে সকল নদীগুলিতে সারা বছর জলপ্রবাহ দেখা যায়, যার উৎপত্তি স্থল উঁচু পার্বত্য অঞ্চল এবং জলের উৎস প্রধানত তুষার গলা জল, এই নদীগুলোকে নিত্যবহ নদী বলে। মানচিত্রে এই নদীগুলোকে নীল রঙে দেখানো হয়, যেমন গঙ্গা। অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে সেটাই হচ্ছে নিত্যবহ নদী। প্রসঙ্গত উল্লেখ্য যে নিত্যবহ নদী থেকে যে খাল কাটা হয় সেই খালকে নিত্যবহ খাল বলে। ও অনিত্যবহ নদী কাকে বলে। যে সকল নদীগুলিতে সারা বছর জল থাকে না, শুধুমাত্র বর্ষাকালে নদীতে জলপ্রবাহ দেখা যায় এবং গ্রীষ্ম ঋতুতে প্রায় শুকিয়ে যায় নদীগুলো, এই সমস্ত নদীকে বলা হয় অনিত্যবহ নদী। এই নদীগুলো মানচিত্রে কালো রঙে দেখানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে অনিত্যবহ নদী থেকে যে খাল কাটা হয় তাকে অনিত্যবহ খাল বলে। যেমন অনিত্যবহ নদীর উদাহরণ হচ্ছে সুবর্ণরেখা নদী। এবার আমরা জেনে নেব আদর্শ নদী কাকে বলে বা আইডিয়াল রিভার কাকে বলে। যে সমস্ত নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটি প্রবাহ, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, অর্থাৎ উচ্চগতি পার্বত্য প্রবাহ, মধ্যগতি সমভূমি প্রবাহ এবং
নিম্নগতি বদ্বীপ প্রবাহ দেখা যায় সেই সমস্ত নদীকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা। সাপোজ এ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, গঙ্গোত্রী হিমবাহ গোমুখ তুষারগতে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে এসে মিশেছে, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে গঙ্গা নদীর উৎস এবং বঙ্গোপসাগর হচ্ছে তার মোহনা। এবং পাহাড়ের উপরে যে যতটা অঞ্চল প্রবাহিত হয়, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত এটা হচ্ছে উচ্চগতি এবং হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত এটা হচ্ছে মধ্যগতি এবং রাজমহল থেকে মোহনা পর্যন্ত অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত এটা হচ্ছে নিম্নগতি। অর্থাৎ গঙ্গা নদী গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিলোমিটার প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে পার্বত্য প্রবাহ, এখানে ক্ষয়কাজ বেশি করে। এবং হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত 1270 কিলোমিটার সবচেয়ে বেশি সমভূমি প্রবাহে প্রবাহিত হয়েছে, এখানে ক্ষয় করে প্রায় সঞ্চয় করে। এবং নিম্নগতি রাজমহল থেকে মোহনা পর্যন্ত এই সমস্ত অঞ্চলে বেশিরভাগ কিন্তু কী করে, সঞ্চয় করে। অর্থাৎ যে সমস্ত নদীর 3টি গতি সুস্পষ্ট লক্ষ্য করা যায় তাকে বলে আদর্শ নদী। থ্যাংক ইউ ভেরি মাচ।